হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের সামনে আবারও সম্পূর্ণ আবার ছুটি ছাটা সব কাটিয়ে আবার তোমাদের সামনে স্টুডেন্টস আমাদের যে জিকে ক্লাসটা আমাদের চলছিল, তার জিকে ক্লাসের আজকে আমরা পরবর্তী পার্টটা আনবো, যেটা আমাদের মক টেস্টের আকারে থাকবে। এর আগের আমাদের সমস্ত যা জিকের ক্লাস, দুপুরে একটা অঙ্কের ক্লাস এবং সন্ধ্যে 6টার ইংলিশের ক্লাসের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা নতুন ভিজিট করছো আমাদের চ্যানেলে, অবশ্যই তোমরা কিন্তু সেই ক্লাসেস গুলো অবশ্যই করে নিও, কারণ আগের ক্লাসগুলো না করলে কিন্তু এখন যে মক টেস্ট করাবো বা নতুন করে শুরু করলে তখন প্রবলেম হয়ে যাবে। সবকিছু ফ্রিতে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো তোমাদের ক্লাসের রিভিউ গুলো দেখছি আমি, কমেন্টটা একটু চেক করলাম ফ্রি থাকার জন্য, কমেন্ট গুলো দেখলাম। তাতে করে কিছু সাউন্ড ইস্যু আজকে থেকে সেই সাউন্ড ইস্যুটা আর আসবে না। আর এই বাদেও আমাদের যে মানে 4 দিনে প্রচুর কল এসছে, আমাদের কল সেন্টারও বন্ধ ছিল, যে কারণে খুব একটা কল রিসিভ করা হয়নি। আমাদের প্রচুর যে আমাদের আবাসিক কোচিং, যেটা বালুঘাট দক্ষিণ দিনাজপুর হেড অফিস, যেখানে আমি ক্লাস করাই, এই বাদেও তোমাদের গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায় যে আমাদের ব্রাঞ্চেস রয়েছে, সেখানেও প্রচুর কলস এসছে। তো তার জন্য আমি নাম্বারটা তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো, তা নিয়ে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ফেসিলিটিস গুলো তোমরা পিডিএফ যেটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু স্টুডেন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হ্যাঁ, যেখানে আমাদের পিডিএফ গুলো পেয়ে যাবে, ক্লাস গুলো পেয়ে যাবে, আমাদের কোচিং এর যেমন সমস্ত ইনফরমেশন গুলো ওখানে পেয়ে যাবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে, তো পেজের লিঙ্ক, আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্ক, সবই ওখানে পেয়ে যাবে, সবই হয়ে যাচ্ছে। স্টুডেন্টস একটা দারুণ একটা আপডেট আজকে তোমাদের সামনে আমি দেব। তোমাদের যে বুকস এর ডিমান্ড ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বেস্ট সেলার আমার অ্যামাজনে এখন বর্তমানে রয়েছে, জিএনএম এর যে এন্ট্রান্স এক্সামের উপরে যে আমরা বইটা পাবলিশ করেছিলাম, জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর উপরে, সেটার অলরেডি 7 দিনে 1000 কপিস আমাদের বিক্রি হয়ে গেছে। তো একটা জিনিস, যে রিভিউটা আমার খুব প্রয়োজন, আমরা চাইবো যারা যারা আমাদের বুকগুলো নিচ্ছ, মানে অ্যাটলিস্ট আমাকে রিভিউ গুলো দিও, কারণ ছোটখাটো মিস্টেক হতেও পারে, থাকতেও পারে, সেটা আমাদের কারেকশন করাটাও ভীষণ জরুরি। তো আমার মনে হয় না এখন অব্দি সেরকম কোনো ভুল বেরিয়েছে। তো যাই হোক, এরপরে আমাদের কেপি কনস্টেবল, হ্যাঁ, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের আমাদের ম্যাটেরিয়ালস রেডি হয়ে গেছে, যেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। মোটামুটি সামনে মাসের ফার্স্ট উইক থেকে তোমরা পাওয়া শুরু করে দেবে, ঠিক আছে। আর তার দিন 15-র মধ্যেই তোমাদের যেটা রিকোয়ারমেন্ট, ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আমাদের প্র্যাকটিস সেট, সেটাও পেয়ে যাবে। আমাদের যে প্র্যাকটিস সেট গুলো রয়েছে, এই প্র্যাকটিস সেট গুলো শুধুমাত্র কিন্তু কোশ্চিন অ্যান্সার তা না, আমি যেভাবে ডিসক্রাইব করে দিচ্ছি দেখবে ওই প্র্যাকটিস সেট ওই ডেসক্রিপশন গুলোই আছে। মানে এক কথায় আমার কোশ্চেনের অপশনস এবং অপশনস এর সম্পূর্ণ ডেসক্রিপশনস গুলো কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। পার্ট পার্ট করেও আমাদের বই রিলিজ হচ্ছে। দেখো, একসাথে সবকিছু তো পসিবল না, ধীরে ধীরে হবে। মানে এরপরে ডাব্লিউপি কনস্টেবল যেটা আছে সেটা বের হবে, কনস্টেবল বের হওয়ার পরেই সাথে সাথে আমাদের এসআই সাব ইন্সপেক্টরের বুকসটা আমাদের রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো ক্লার্কশিপটা ধরতেই পারলাম না এতটা ব্যস্ত হওয়ার কারণে। যাই হোক, তো ধীরে ধীরে পঞ্চায়েতের উপর আমরা একটা বই বের করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছি। তো এই পার্টস গুলো তোমাদের খুব শীঘ্রই তোমাদের এগুলো রিলিজ হয়ে যাবে। এটা মার্কেটে আসার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তার 15 দিনের মধ্যেই তোমরা এটাও মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ ইনফরমেশন গুলো, যেটা আপডেট আমাদের ছিল এই সপ্তাহের, যেটা আপডেট আমি তোমাদেরকে দিলাম। এবার আমি আর সময় নষ্ট না করে এগিয়ে যাব। এই যে কোচিং সেন্টার সম্পূর্ণ রিলেটেড যে সকল ইনফরমেশন গুলো, এখানে কিছু কিছু ইনফরমেশন স্টুডেন্টস একটু বানান ভুল করে দিয়েছিল আমাদের এডিটর, এইটা তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, হ্যাঁ। যেমন ধরে নাও আমাদের ক্লাসের কি কি সুবিধা রয়েছে, বিষয়ভিত্তিক শিক্ষক থাকে এখানে, যেমন আমাদের বুকস এর ইনফরমেশনটা আমাদের যে আমি যে তৈরি করে দিয়েছিলাম সে দিতে ভুলে গেছে। আমাদের কোচিং সেন্টারে বাইরের কোনো রকম মেটেরিয়াল অ্যালাউড না, বই আমরাই প্রোভাইড করি। সেই বইগুলো সম্পূর্ণ আমার নিজে লেখা বই, যে বইগুলো, বাকি সাবজেক্ট ওয়াইজ টিচারও রয়েছে, যেমন ইংলিশেরটা আমার নয়, ইংলিশেরটা জাকির স্যারের রয়েছে, তোমাদের সায়েন্সেরটা আমার নয়, বাকি ম্যাথেরটা আমার, রিজনিং এরটাও সম্পূর্ণ আমার রয়েছে, জিকে হিস্ট্রিটা রয়েছে, জিওগ্রাফিটাও আমার থাকছে। তো এই বইগুলো আমরা সম্পূর্ণ আমরাই প্রোভাইড করে দেবো, ওটা নিয়ে বাইরে থেকে কোনো কিছু অ্যালাউড হয় না। আমাদের ক্লাস প্রত্যেক সপ্তাহে ওয়েমার শিটে একটা করে মক টেস্ট নেওয়া হয়। এবারেও আমাদের যে ক্লাসগুলো অফলাইনে হয়, যেমন আমার অফলাইনে তুমি যে ক্লাসগুলো পাবে, যারা আমাদের টেলিগ্রামে পেইড ব্যাচে যুক্ত আছে, অথবা দেখতে পাওয়া যাচ্ছে যারা অনলাইনে আমাদের পেইড ব্যাচে যুক্ত হচ্ছে, অথবা যারা অফলাইনে ক্লাস করছে, তারা সম্পূর্ণ ক্লাসের রেকর্ডেড ভার্সনও পেয়ে যাবে। মানে আমি যে অফলাইনেও ক্লাসগুলো করাচ্ছি সেটারও রেকর্ডেড ভার্সন ক্লাসেস গুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ।
এবারেও মাঠের ট্রেনার যারা প্র্যাকটিস তোমাদের করিয়ে দেবেন, ঠিক আছে। আমাদের স্মার্ট গ্যালাক্সি অ্যাপের ক্লাস, ইউটিউবের ফ্রি ক্লাস, পেড ক্লাস, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এগুলো তো যারা যেগুলো ফ্রি আছে সেগুলো সবাই পাচ্ছ, তোমরাও পাচ্ছ, যারা আবাসিকের স্টুডেন্টস বা অনাবাসিকের স্টুডেন্টস রয়েছে তারাও পেয়ে যাবে। আমাদের কোচিং ফিস স্ট্রাকচার সম্পূর্ণ দেওয়া আছে, আমরা কোন কোন খাতে কত কত করে অ্যালটমেন্ট করে থাকি, ঠিক আছে। আমাদের যে সকল অ্যালটমেন্ট গুলো থাকে সম্পূর্ণটাই কিন্তু আমাদের একদম কোর্স বেসড আমাদের থাকে, ঠিক আছে। মানে কোর্স বেসড আমাদের ফিস স্ট্রাকচার গুলো সম্পূর্ণ কিছু দেওয়া হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি খাতা কলম বাদে যা লাগে সবই এখানে দেওয়া, মানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, সবকিছু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, সম্পূর্ণ ইনফরমেশন গুলো তোমরা এখানে এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে স্টুডেন্টস। ওকে, তো আমাদের অফলাইন ইনস্টিটিউটে যদি তোমরা অ্যাডমিশনের পারপাসে অথবা অনলাইন পেইড ব্যাচের অ্যাডমিশন পারপাসে তোমরা এই যে নাম্বারটা রয়েছে আমার ম্যানেজারের নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। তো এখন আমি শুরু করছি আমাদের প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্যের সংক্ষিপ্ত বিবরণ, যেখানে আমাদের আজকে আমরা আলোচনা করব মক টেস্ট এই চ্যাপ্টারের উপরে। আমরা একটাই মক টেস্ট লাগবে, কারণ চ্যাপ্টারটা আমাদের ছোট ছিল, চ্যাপ্টারটা বড় ছিল না। এখানে আমি 34 কোশ্চেন ফাইন্ড আউট করলাম, যে 34 কোশ্চেনের মধ্যে দিয়ে সম্পূর্ণটা তোমাদের আলোচনা করে দেওয়াটা পসিবল, এর বাইরে তোমাদের কোনো কিছু আর প্রয়োজন এমনিতেও পড়বে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমি এবার শুরু করছি আজকের প্রথম যে প্রশ্নটি নিয়ে, সে প্রথম প্রশ্নটি একবার কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে ক্লাসগুলো করাই তোমাদের আলোচনার মধ্যে দিয়ে, তোমাদের মক টেস্টের মধ্যে দিয়ে সম্পূর্ণটা যেভাবে আলোচনা করা প্রয়োজন সম্পূর্ণটা আমি সেভাবে আলোচনা করবো, এবং ধীরে ধীরে ওই রিলেটেড কি কি ইনফরমেশন তোমাদের হতে পারে সম্পূর্ণটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো আমাদের প্রথম যে প্রশ্নটি আছে কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। তক্ষশিলা কোন ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে 2014 সালে পরীক্ষাতে কোন এক পরীক্ষাতে এসেছিল, যেটা হচ্ছে আদি আর্য যুগ, গান্ধার শিল্প, গুপ্ত শিল্প, না তোমাদের মৌর্য শিল্প। ঠিক আছে, তো আমাদের প্রথম যে আমি যেভাবে তোমাদেরকে অ্যানালাইসিস করি, তোমরা প্রত্যেকেই জানো যে আমার যে পড়ানোর যে টেকনিকটা রয়েছে সেখানে আমি সবার আগে অ্যাপ্লাই করি যে আমাদের যে অপশনস গুলো রয়েছে সেই অপশনস গুলো আমি সবার আগে তোমাদেরকে ডিটেক্ট করে দিই, যে অপশন গুলোতে তোমাদের কি কি রয়েছে। এই অপশন গুলোকে ডিটেক্ট করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি শুরু করি যে মানে এটার উত্তর কি হবে বা না হবে। কারণ শুধুমাত্র তুমি যে স্টুডেন্টস এই উত্তরের অপেক্ষায় থাকো তাহলে কিন্তু কোনোদিনও শিখতে পারবে না, মানে প্রপার প্রিপারেশনটা কিন্তু তোমাদের কোনোদিনই হবে না, ওটা হওয়া পসিবলও না। তোমাদের তখনই প্রপার প্রিপারেশনটা তৈরি হবে যখন গিয়ে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ এবার এটার উপরে আমার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর সমস্ত উত্তর আমি দিতে পারছি। ঠিক আছে, তো তক্ষশিলা নামটা কিন্তু প্রত্যেকের কাছে, তোমরা জানো এটা প্রত্যেকের কাছে ফেমাস নাম, প্রত্যেকে এই সম্পর্কে একটা আইডিয়া আছে। তো এর অপশনস গুলো যেটা আছে সেটা কি কি আছে আমাদের? আদি আর্য যুগ, গান্ধার শিল্প, গুপ্ত শিল্প, মৌর্য শিল্প। স্টুডেন্টস আশা করবো প্রত্যেক দিনের মতো তোমরা খাতা কলম নিয়ে বসে গেছো, মানে আমি এখানে যা ইনফরমেশন গুলো দেবো খাতাতে নোট ডাউন করাটা কিন্তু খুবই জরুরি। আর শুধু আমি উত্তরই বলবো না, খাতা কলম নিয়ে বসবে একদম। আমি যা বলছিলাম 3 মাসের প্রিপারেশনে আমার গোটাটা কমপ্লিট করব, সম্পূর্ণটা গোটাটা কভার করে দেবো। তোমাদের বই একটা নোট, মানে তোমাদের নিজের একটা বই রেডি হয়ে যাবে। ওকে, তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ গান্ধার শিল্প। তক্ষশিলা যেটা ছিল, তক্ষশিলা আমাদের হচ্ছে কোন ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল? সেটা গান্ধার শিল্প হিসেবে বিখ্যাত ছিল। আচ্ছা, গান্ধার শিল্প সম্পর্কে যদি আমি বলি, এখানে কিন্তু আমাদের ইন্দো গ্রিক, এক কথায় আমি যদি বলি ভারতীয় এবং ইন্দো গ্রিক যে সংস্কৃতি, ইন্দো গ্রিক যে সংস্কৃতি, এই দুটোর সংমিশ্রণে আমাদের কিন্তু গান্ধার শিল্পটা বিখ্যাত যে জায়গাটা সে লাভ করেছিলাম। এখানে অনেক কিছু আমরা এই শিল্পের মধ্যে আমরা দেখতে পাই। তো পরীক্ষার জন্য যে প্রশ্নটা আসে তোমাদের, গান্ধার শিল্পের আমরা কোন কোন শিল্পের সংমিশ্রণ দেখতে পাই, সেটা হলো ভারতীয় সংস্কৃতি এবং ইন্দো গ্রিক সংস্কৃতির কিন্তু আমরা সংমিশ্রণ দেখতে পাই। এবার সবচেয়ে বেশি যদি বলা হয় গান্ধার শিল্পটা সবচেয়ে বেশি মানে প্রসপেরাস হয়েছিল কোন সময়, সবচেয়ে বেশি সেটা মানে ভালোভাবে ওটা বিকশিত হয়েছিল কোন সময়টাতে? তো অবশ্যই এটা হয়েছিল কুষাণ রাজ কনিষ্কের আমলে, বা বংশ যদি আমি বলি কুষাণদের আমলে কিন্তু গান্ধার শিল্প সবচেয়ে বেশি তোমাদের প্রসপারাস হয়েছিল। ওকে, আচ্ছা, এবার কুষাণ সম্পর্কে আমি কিন্তু অলরেডি এর আগের দিন যে আমাদের ভিডিওটা করা হয়েছিল কুষাণ সম্পর্কে আমি সব বলে দিয়েছিলাম।
কুজুল কথফিসিস তার প্রতিষ্ঠাতা, কনিষ্কের শকাব্দ 78 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তার রাজধানী কোথায় ছিল? পেশোয়ার বা পুরুষপুর, যেটা বর্তমান নাম পুরুষপুর, সরি ওই সময় নাম ছিল পুরুষপুর, এই সময় নাম হচ্ছে আমাদের পেশোয়ার। এই সমস্ত ইনফরমেশন আমি আগের দিনের ভিডিওতে প্রোভাইড করে দিয়েছি, তো কাইন্ডলি আগের দিনের ভিডিওটা দেখে নিও, ওখানে সব দেওয়া আছে। এবার আমি আজকে একটু শিল্প সম্পর্কে আসবো, হ্যাঁ, যে গুপ্ত শিল্প এবং মৌর্য শিল্প। তো আমি যদি এক কথায় গুপ্ত শিল্প সম্পর্কে বলতে চাই, তাহলে গুপ্ত শিল্প সম্পর্কে কিছু কিছু ইনফরমেশন তোমাদের কিন্তু জানাটা ভীষণ জরুরি। আচ্ছা, গুপ্ত শিল্প যেটা ছিল সেটা কিন্তু আমাদের মেইনলি, যদি আমি ভারতের মানে মানচিত্রে আসি, উত্তর ভারতে কিন্তু সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল আমাদের হলো গুপ্ত শিল্প। আচ্ছা, গুপ্ত শিল্প বলতে তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শ্রীগুপ্ত, ঠিক আছে। শ্রীগুপ্ত থেকে শুরু করে সমুদ্রগুপ্ত, আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, বিভিন্ন রাজরাজাদের আমলে কিন্তু উত্তর ভারতে খুব বড়ভাবে আমাদের কিন্তু গুপ্ত শিল্পের আমরা প্রসপেরাসনেসটা দেখতে পাই। আচ্ছা, এবার গুপ্ত শিল্পের ক্ষেত্রে আমরা কিন্তু বৌদ্ধ, জৈন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের হিন্দু শিল্পেরও কিন্তু নিদর্শন আমরা পেয়ে থাকি। তাহলে গুপ্ত শিল্প সম্পর্কে যদি আমরা মার্ক করি, তাহলে আমরা হিন্দু ধর্মেরও কিছু ছাপ পাবো, বৌদ্ধ ধর্মেরও ছাপ পাবো, এবং তার পাশাপাশি জৈন ধর্মেরও কিন্তু আমরা অবশ্যই সেখানে ছাপ পেয়ে থাকবো। তো এই সকল বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারেও তোমাদের যদি বলা হয় গুপ্ত এরা সম্পর্কে, তো এই সময়কালীন যেটা আমাদের ছিল, যেমন গুহা কতগুলো পাওয়া যায় যেখান থেকে নিদর্শন পাওয়া যায়, যেগুলো মনে পড়ছে আমি বলে দিচ্ছি সব। যেমন অজন্তা গুহা, ঠিক আছে, অজন্তা গুহা হলো, আচ্ছা এই একটা গুহা অজন্তা গুহা আমাদের আছে। এবারেও আমাদের রয়েছে, হ্যাঁ, এলিফেন্টা গুহা, এই দুটো গুহার আমরা নিদর্শন কিন্তু ওই সময় পেয়ে থাকি। এই দুটো গুহার মানে থেকে আমরা ওই সময়কার তৎকালীন যে সকল আচার আচরণ বা কালচার বা শিল্প এক কথায় সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে থাকি, ঠিক আছে। তো গুপ্ত শিল্পের যদি আমরা সময়কাল স্টুডেন্টস বলি না, তো গুপ্ত শিল্পের সময়কাল মোটামুটি ওই ধরে রাখবে যে ওই 250 থেকে 500 এর মধ্যেই মোটামুটি। কিছু এটা বিভিন্ন এটা আসবে না, পরীক্ষায় এগুলো আসবে না, আমি একটা জাস্ট একটা তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা। 300 থেকে 500 অনেক জায়গায় পাবে, এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে, হ্যাঁ। এবার যেমন যদি মৌর্য সংস্কৃতি আসি বা মৌর্য শিল্পের মধ্যে আসি, সেখানেও কিন্তু আমরা কিন্তু এই ধরনেরই অনেক নিদর্শন পাবো। আচ্ছা, মৌর্য যে সাম্রাজ্যটা, এটা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে কৌটিল্যের সহায়তায় বা চাণক্য, যার ডাক নাম বিষ্ণুগুপ্ত তোমরা বলতে পারো, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে যে আমাদের সাম্রাজ্যটা প্রতিষ্ঠা হয়েছিল, তার বিভিন্ন ধরনের শিল্প এবং কার্যকলাপ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। ওই সময় বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এসেছিল, যেমন তুমি যদি বলো ফাইয়েন এসেছিল, মেগাস্থেনিস এসেছিল, যেটা আমরা প্রথম ভিডিওতেই আলোচনা করে দিয়েছিলাম। তাহলে ফাইয়েন বা মেগাস্থেনিস এরা যারা এসেছিল, এদের বিভিন্ন রকম তাদের যে মানে ওদের যে ইনফরমেশন গুলো, সেটার বাইরেও আমরা যদি বলি, যেমন এই সময় মৌর্যরা মানে এর আগে পর্যন্ত না, মানে তোমাদের সব ওই কাঠ, তারপরে হচ্ছে মাটি, এগুলোর ব্যবহার করা হতো, কিন্তু মৌর্য শিল্পের মেন বুনিয়াদ ছিল পাথরের তৈরি বিভিন্ন যে সকল মূর্তিগুলো, পাথরের তৈরি যে সকল বিষয়গুলো, সেগুলোর উপরে কিন্তু মানে তোমাদের সবকিছু পাওয়া যায়। এবং এই যে ইনফরমেশনটা আমরা মেইনলি পেয়ে থাকি, কেননা বেশিরভাগ মৌর্য সাম্রাজ্য, অশোক থেকে শুরু করে চন্দ্রগুপ্ত মৌর্য বলো, প্রথম চন্দ্রগুপ্ত বলো, সরি চন্দ্রগুপ্ত মৌর্য বলো, অশোক বলো, এদের মেইনলি কি ছিল? পাটলিপুত্র কেন্দ্রিক সমস্ত রাজ্যগুলো গড়ে ওঠে। তো এই পাটলিপুত্রে যে সকল ধ্বংসাবশেষ গুলো পাওয়া গেছে, তা কিন্তু বেশিরভাগটাই আমাদের পাথরের নিদর্শন পাওয়া গেছে, হ্যাঁ। এবারেও আমাদের বিভিন্ন ধরনের স্মৃতিস্তম্ভ, তারপরে হচ্ছে পাহাড়ের গুহা, এগুলো তো আমি কেবলই বলেই দিলাম। এবারেও আমি তোমাদের যদি আর বলি, সারনাথের সিংহ, হ্যাঁ, সারনাথের যে, এটা নোট করে, এটা ইম্পর্টেন্ট, সারনাথে যে আমাদের সিংহ মূর্তিটা পাওয়া গেছে, সেটাও কিন্তু আমাদের এই মৌর্য শিল্পেরই একটি অন্যতম নিদর্শন, ঠিক আছে। এবারেও যদি আমার মনে পড়ে, তো মোটামুটি ভাবে এই সকল বিষয়গুলো আমার মনে পড়ছে। তো এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের একটু একটু করে হলো
জেনে নিতে হবে। কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ থাকে, কিছু কিছু গুরুত্বপূর্ণ না। মোটামুটি যেমন এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ, তারপরে সারনাথের বিষয়টা গুরুত্বপূর্ণ রয়েছে, এই সকল বিষয়গুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। যাক, এইভাবে তোমাদের যদি আমি জিনিসগুলো জানিয়ে রাখি না, হবে না স্টুডেন্টস বলতো তোমাদের না নোট করবে, নোটটা থাকছে প্লাস এগুলো কিন্তু মনে থাকবে, লংজিভিটি অনেকদিন থাকবে তোমাদের মনে রাখার। পরবর্তী যে বিশ্ব প্রশ্নটা রয়েছে যে মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা লাভ করে, 2009 সালে আসা প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেটা হচ্ছে আমাদের শুঙ্গ বংশ, সাতবাহন বংশ, শক যুগ না কুষাণ যুগে। আচ্ছা, এবার স্টুডেন্টস আমি যখন এই ইনফরমেশনটা তোমাদের দিব, আমি এর আগের দিন যখন আমি আলোচনা করেছিলাম তখন এই শুঙ্গ বংশ, সাতবাহন বংশ, শক যুগ থেকে ওই একটাই এসে তোমাদের শকদেরকে প্রতিহত করেছিল, এবারে আর কিছু আসেও না। কুষাণ যুগ, এগুলো সম্পর্কে আমি সব ডিটেলসে তোমাদের দিয়ে দিয়েছিলাম। আমি তবুও চেষ্টা করব আজকের এই প্রশ্নের মধ্যে কিছুটা হলে ইনফরমেশন প্রোভাইড করার। তো প্রথম যে অপশনটা রয়েছে শুঙ্গ যুগ, সাতবাহন যুগ, শক যুগ না কুষাণ যুগ, তো মথুরা যে শিল্পকলা সেটা আমাদের কুষাণ যুগে সবচেয়ে বেশি প্রসপারাস হয়েছিল। কুষাণ যুগটা আমাদের কুজুল কথফিসিস, যেটা আমরা একটু আগে বললাম, তার হাত ধরে আমাদের কুষাণ যুগের আমাদের সূচনা হয়েছিল। এবার তো আমি কুষাণ যুগ সম্পর্কে কিন্তু প্রচুর ইনফরমেশন আমি তোমাদেরকে এর আগের দিন দিয়ে দিয়েছিলাম। রাজা কনিষ্ক সম্পর্কে আমরা একটু আগেই বললাম, 78 খ্রিস্ট, যদি বলো 78 খ্রিস্টপূর্বাব্দে আমাদের শকাব্দের সূচনা হয়। শকাব্দটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একবার লিখে দিচ্ছি নাহলে, কারণ যেহেতু এটা ইম্পর্টেন্ট, যে দুবার অনেকবারই হলো, এই শকাব্দের আলোচনাটা আমার বহুবার হলো। তো কুষাণ রাজ কনিষ্ক, ঠিক আছে, যার রাজধানী ছিল আমাদের পুরুষপুর, তিনি শকাব্দের সূচনা করেছিলেন। সেটা করেছিল হচ্ছে আমাদের 78 খ্রিস্টাব্দে, শকাব্দে কনিষ্ক করেছিল। আচ্ছা, কুষাণ বংশের শুরু আমি যদি বলি, কুজুল কথফিসিস, কিন্তু অনেকেই হয়তো তোমরা কিন্তু জানো না যে কুষাণ যুগের শেষ রাজার নাম কি। তাহলে তার নাম হচ্ছে দ্বিতীয় বাসুদেব। তোমাদের হচ্ছে দ্বিতীয় বাসুদেব ছিল কিন্তু এই কুষাণ যুগের কিন্তু শেষ রাজা। এটা কিন্তু খুব কম, তোমরা কিন্তু অনেকেই হয়তো খুব কম লোকই তোমরা জানো, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে বিশেষ কোনো ইনফরমেশন তোমাদের দেওয়ার নেই, পুরস্কুটটা একবার নোট ডাউন করে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আসলে হচ্ছে শুঙ্গ যুগ, সাতবাহন যুগ এবং শক যুগ। তোমাদের যদি আসে তো শুঙ্গ যুগটা তোমাদের কিন্তু খুব একটা মানে গুরুত্বপূর্ণের মধ্যে আমি রাখবো না। শুঙ্গ যুগটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। তোমাদের সাতবাহনটা তোমাদের পরীক্ষায় খুব আসে। সাতবাহন বংশের যে প্রতিষ্ঠাতা ছিল তার নাম ছিল শিমুখ, এবং গৌতমী পুত্র সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা যে ইয়েটা পাই, ইনফরমেশনটা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম আমরা নাসিক প্রশস্তি থেকে। যেটা আমরা প্রথম দিন যেটা আমি করিয়ে দিয়েছিলাম ক্লাস, সেখানে বলে দিয়েছিলাম, যেগুলো যেগুলো মুখের স্টুডেন্টস বলছে সেগুলো নোট করে নেবে কিন্তু ধীরে ধীরে। গৌতমী পুত্র সাতকর্ণী, নাসিক প্রশস্তিতে আমরা তার ইনফরমেশন গুলো পেয়েছিলাম। আর এই সাতবাহন যুগের যদি রাজধানী বলা হয়, সেটা ছিল আমাদের পৈঠান, বা যেটাকে বলা হয় প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান বা পৈঠান। আমি লিখে দিচ্ছি আরেকবার, এই নামটা মনে হয় নাও মনে থাকে, পৈঠান বা প্রতিষ্ঠান। এটা ছিল আমাদের সাতবাহন বংশের তোমাদের রাজধানী ছিল। আর গৌতমী পুত্র সাতকর্ণী যার কথা বললাম, যার নিদর্শন আমরা পেয়ে থাকি হচ্ছে নাসিক প্রশস্তি থেকে, মানে সম্পূর্ণ ইনফরমেশন আমরা পেয়ে থাকি, সে ছিল আমাদের সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। সাতবাহন বংশটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে অনেক সময় স্টুডেন্টস আসতে দেখতে পাওয়া যায়, না আসাও নয়। শুঙ্গটা আমাদের খুব একটা, পুষ্যপতি শুঙ্গ, ওই একটাই নাম আমাদের বারবার আসে। শক যুগ সম্পর্কে তো খুব একটা বেশি পরীক্ষায় প্রশ্ন আসেই না, হ্যাঁ না। এ বাদেও আর কোনো ইনফরমেশন তো আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না। তবে একবার দেখে নি, রাষ্ট্রকূট লাগবে না, তোমাদের শুঙ্গ বংশ না, এ বাদে আর কোন ইনফরমেশন এই মধ্যে নেই। পুষ্যপতি শুঙ্গ একটাই থাকে, আর ইনফরমেশন বাস, এইগুলো মনে রাখলে তোমাদের হবে। ওকে, নেক্সট আমি 3 নম্বর প্রশ্নে চলে আসি। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে স্টুডেন্টস কি রয়েছে একবার দেখে নাও। বিক্রমশিলা মহাবিহার, ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে স্টার মার্ক, 5 স্টার মার্ক দিয়ে লিখে রাখবে। বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেছিল? প্রথম মহিপাল, দেবপাল, সুরপাল না ধর্মপাল? এই 4 পালই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এরা ছিল পাল বংশ থেকে বিলং করতে, যে পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের গোপাল। এই বংশের যে শ্রেষ্ঠ রাজা, সেই শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে আমাদের দেবপাল, ঠিক আছে।
বিক্রমশিলা মহাবিহার যদি এবার বলা হয় প্রশ্নটাতে আসি আমরা, এই বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিল? প্রথম মহিপাল, দেবপাল, সুরপাল না ধর্মপাল? তো সঠিক উত্তর হবে আমাদের ধর্মপাল, অর্থাৎ অপশন ডি হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এটাও কিন্তু তোমাদের স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, এইবার পাল বংশ থেকে তোমাদের যদি আর আমার একটু ভেবে নি আর কিছু তোমাদের লাগবে নাকি, এ বাদেও যদি ভিতরের ইনফরমেশনে আসি, ডেপথ ইনফরমেশনে একবার ভেবে নি। না, আর বিশেষ কিছু তোমাদের লাগছে না। না, ঠিক আছে। তো এই আমাদের ইনফরমেশন দরকার ছিল এখান থেকে। নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। স্টুডেন্টস, আমার করার আগে না নিজের একবার কাইন্ডলি ট্রাই করবে। হ্যাঁ, নিজের একবার যদি ট্রাই করো তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার থাকবে। স্টার মার্ক দিয়ে রাখবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাবলীপুরমের হ্রদগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। চালুক্য রাজ এরা ছিলেন চালুক্যদের রাজা। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী চালুক্যদের শ্রেষ্ঠ রাজা, এবং এই দ্বিতীয় পুলকেশীর রাজধানীটাও খুব পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায়, তার রাজধানী ছিল বাদামি। ঠিক আছে। আচ্ছা, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী, যার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? আমাদের হর্ষবর্ধনের। এবং এই হর্ষবর্ধনের যদি উপাধি বলি, হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। এর পরীক্ষায় খুব দেখতে পাওয়া যায়। সকল তোমাদের হচ্ছে হ্যাঁ, সকল উত্তরনাথ পথ, সকল উত্তরনাথ পথ উপাধি গ্রহণ করেছিল হর্ষবর্ধন, এবং সকল দক্ষিণ নাথপথ উপাধি গ্রহণ করেছিল আমাদের দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, এই সব ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট। দ্বিতীয় নরসিংহ বর্মন, এটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট। রাজরাজ না নরেন্দ্র চোল? আচ্ছা, আমি একবার স্টুডেন্টস এটা একবার আলোচনা করে নিচ্ছি। আলোচনা করে মানে সরি, একবার উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, উত্তরটা বলে দিয়ে দেন আসছি। তাহলে প্রশ্নটা আমাদের ছিল যে মহাবলীপুরমের যে রথ মন্দিরগুলো নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব কে করতেন? তো এই যে 4টা আমাদের অপশন রয়েছে, দ্বিতীয় নরসিংহ বর্মন, রাজরাজ না রাজেন্দ্র চোল, তো সঠিক উত্তর আমাদের হবে অপশন বি, দ্বিতীয় নরসিংহ বর্মন। আচ্ছা, এইবার আমি আসবো চোল বংশ সম্পর্কে। চোল বংশ সম্পর্কে যদি আমি আলোচনা করি, তাহলে চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের, মানে অন্যতম শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ বলবো না, অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল রাজেন্দ্র চোল। চোল বংশের স্টুডেন্টস একটা খুব ফেমাস একটা বিষয় রয়েছে, এরা বঙ্গোপসাগরীয় উপকূলে আমাদের যে নৌবাহিনী, এটাকে কিন্তু খুবই স্ট্রং করে দিয়েছিল, মানে খুবই স্ট্রং করে দিয়েছিল, এবং যার মধ্যে আমাদের উল্লেখযোগ্য কিন্তু রাজরাজও রয়েছে। ঠিক আছে, আমাদের চোল বংশের যদি সব থেকে উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে আমরা আনি, তাহলে আমরা সবার আগে কিন্তু সেই সকল বিষয়গুলোকেই আনবো। ঠিক আছে, যে প্রথম রাজেন্দ্র চোল, তারপরে হচ্ছে আমাদের রাজরাজ, এদের সম্পর্কেই আমাদের বিষয়গুলো আনবো। ওকে, এ বাদেও যদি আমি আমার ইনফরমেশনে আসি, তাহলে আমি বলবো হচ্ছে তোমাদের চোল বংশে যদি বলি, চোল বংশে আর কি কি আমাদের লাগছে আমি একবার ভেবে নিই একবার। চোল সম্পর্কে তো আমাদের এটা একটা আলোচনা হলোই, চোল বংশ সম্পর্কে যে প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে আমরা একটা জিনিস জেনে নিলাম। রাজরাজ আমরা জানছি। ওকে, প্রথম রাজরাজ হলো তোমাদের রাজেন্দ্র চোল হলো। ঠিক আছে, মহেন্দ্র বর্মন পল্লব বংশ থেকে বিলং করছে, পল্লব বংশটাকে আমরা একটু ডিসক্রাইব করে দেবো। পল্লবদের রাজধানী তো গেল, রাজরাজ গেল। আমি একবার ছোট্ট করে একটু স্টুডেন্টস একবার খালি ইয়ে করে নিই, একবার ভেবে নিই একবার কোনটা কোনটা ইনফরমেশন লাগবে। রাজেন্দ্র চোল, রাজরাজ গেল। আচ্ছা, না এ বাদেও আমাদের নৌবাহিনী বাদে আর কিছু ইম্পর্টেন্ট আমাদের নাই। চোল বংশের প্রতিষ্ঠাতা লাগছে, আর পল্লব বংশ থেকে লাগছে, বাস। আচ্ছা, চোল বংশের যদি আমি প্রতিষ্ঠাতা সম্পর্কে আসি, চোল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বিজয়ালয়। নোট করে নেবে, বিজয়ালয়। চোল বংশের প্রতিষ্ঠাতা আমাদের হচ্ছে বিজয়ালয়। আচ্ছা, এবং রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই এই বংশে থেকেই বিলং করতো, এবং আমি তোমাদেরকে আশা করি বলে দিলাম যে শ্রেষ্ঠ রাজা যদি বলি আমি চোল বংশে, তাহলে শ্রেষ্ঠ রাজা কি হবে আমাদের? রাজেন্দ্র চোল। এটা নিয়ে একটু যদিও বা মতবিরোধ আছে, কারণ অনেকে রাজরাজকেও বলে থাকে, কিন্তু তোমরা যদি গুগল করো বা তোমরা যদি কোনো রকম বুকসে যাও, তাহলে তোমরা জেনারেলি পাবে হচ্ছে রাজেন্দ্র চোলই পাবে। শেষ রাজা তোমাদের খুব একটা পরীক্ষায় দেয় না, তবু আমি একটু বলেই দিচ্ছি, আলোচনায় আসলো তৃতীয় রাজেন্দ্র চোল। তৃতীয়
রাজেন্দ্র চোল। তৃতীয় রাজেন্দ্র চোল হচ্ছে চোল বংশের আমাদের শেষ রাজা, ঠিক আছে। চোল বংশের শেষ রাজা আমাদের হচ্ছে তৃতীয় রাজেন্দ্র। আশা করি স্টুডেন্টস আমরা নোট করছে, দেখো আমি সময় দিই কিন্তু নোট করার জন্য, এগুলো খালি চুপচাপ দেখবে না, এগুলোকে নোটও করে নেবে, কারণ এগুলো পরে কিন্তু পাবে না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় নরসিংহ বর্মন এই বাদে আমার আর এই মুহূর্তে মনে পড়ছে না স্টুডেন্টস। হ্যাঁ, আচ্ছা এবার নেক্সট আমি আসি মহাবলী। আচ্ছা, দ্বিতীয় নরসিংহ বর্মন যেটা সঠিক উত্তর হলো, দ্বিতীয় নরসিংহ বর্মন পল্লবদের বিলম্ব করত, এবং পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। পল্লবদের যে রাজধানী বলি, পল্লবদের রাজধানী ছিল যেটা পরীক্ষায় আছে সেটা হলো কাঞ্চিপুরম। নোট করে নেবে স্টুডেন্টস। আমাদের দ্বিতীয় নরসিংহ বর্মন কে ছিল? এই ছিল পল্লবদের পল্লবরাজ ছিল, পল্লবরাজ ছিল দ্বিতীয় নরসিংহ বর্মন, এবং তাদের যে রাজধানী, তাদের রাজধানী কোথায় ছিল আমাদের? কাঞ্চিপুরম, ঠিক আছে। আর এ বাদে আমাদের প্রতিষ্ঠাতার নাম লাগে, পল্লব বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সিংহ বিষ্ণু। আর কিছু লাগবে না স্টুডেন্টস, সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু হচ্ছে আমাদের তোমাদের হলো পল্লব বংশের প্রতিষ্ঠাতা। ওকে, তো আশা করি এগুলো তোমরা সম্পূর্ণ নোট করে নিয়েছো। এটা নিয়ে আর কোনো কিছু না, এখান থেকে আর কিছু বাদ আমার গেল না, আমি তবু একবার দেখে নিই। তো আশা করি সবার নোট ডাউন করা হয়ে গেছে। তো এই ছিল ইনফরমেশন, না এর বাইরে আর কিছু আমার আলোচনা করার নেই। ওকে, নেক্সট আমি এগিয়ে যাবো পরবর্তী তোমাদের স্লাইডে, পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে? যার নামে এই মন্দির সেই তৈরি করেছে আমাদের এই মন্দিরটা। এইভাবেও যদি তুমি মনে রাখো তাহলেও তোমাদের এই পরীক্ষার মানে প্রশ্নটা মনে থাকবে। আমি এর আগের প্রিয়তে মানে আলোচনা করতে পারতাম। যাই হোক, রাজরাজেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র, অ্যাকচুয়ালি চোল হবে, এখানে বাদ গেছিল। প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ, না বীর রাজেন্দ্র? অলরেডি আমি রাজেন্দ্র চোল সম্পর্কে বলে দিয়েছি। প্রথম রাজরাজ, যাকে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে, রাজরাজেশ্বর মন্দিরটা আমাদের তৈরি করেছিল সেই ব্যক্তি প্রথম রাজরাজ। এও কিন্তু আমাদের চোল বংশ থেকে বিলং করছে। আর প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করেই দিলাম, যে আমাদের বঙ্গোপসাগর উপকূলের সবচেয়ে বড় যে নৌবাহিনী ওই সময়কার সেটা তৈরি করে দিয়েছিল প্রথম রাজেন্দ্র চোল। ওকে, পরবর্তী 6 নম্বর প্রশ্নে এগিয়ে যাচ্ছি। মৌর্য বংশের অশোক নির্মিত ধাম স্তূপটি অবস্থিত কোথায়? আচ্ছা, নামের এটা মানে একটু ভুলে, মৌর্য সময় স্তূপটি নির্মিত স্তূপটি অবস্থিত কোথায়? এটা কোথায় হবে? ঠিক আছে, এটা কোথায় হবে? এটা কোথায় অবস্থিত? কোথায় স্তূপটি অবস্থিত? মৌর্য সম্রাট অশোক নির্মিত কোথায় স্তূপটি নির্মিত রয়েছে, মানে কোথায় বর্তমানে স্তূপটি রয়েছে? তো তোমরা জানো যে আমাদের যে মানে অশোক নির্মিত যে স্তূপটা, তার সাথে আমাদের দেখো অশোকের সাথে না 2-3 জায়গা খুবই রিলেটেড। এখানে যে অপশনস গুলো রয়েছে, সারনাথ, সাঁচি, ঠিক আছে, সাঁচির স্তূপ এটাও আমাদের বিখ্যাত স্তূপ, ঠিক আছে, পাটলিপুত্র আর গয়া। পাটলিপুত্র কিন্তু অশোকের নিজের রাজধানী ছিল, ঠিক আছে, কিন্তু যে অশোকের স্তূপটি রয়েছে সেটি আমাদের রয়েছিল হচ্ছে সারনাথে, ঠিক আছে। সারনাথে আমাদের অশোকের স্তূপটা আমরা কিন্তু পাই, এবং এইটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এর যে ইনফরমেশন গুলো রয়েছে এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই কার্যকরী। কারণ আমরা জানি যে সিংহ মূর্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু আমরা সারনাথে কিন্তু ছিল, যেগুলো থেকে আমরা অনেক ইনফরমেশন পরীক্ষার জন্য পেয়ে থাকি। এছাড়াও সারনাথে আরেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যুক্ত আছে। তোমরা প্রত্যেকেই জানো যে গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধ, দেখো গৌতম বুদ্ধর সাথে কিন্তু সম্রাট অশোক খুবই মানে ওতপ্রোত ভাবে জড়িয়ে। কেননা আমরা জানি চণ্ডাশোক থেকে পরবর্তীকালে ধর্মাশোকে রূপান্তরিত হয় কলিঙ্গ যুদ্ধের পরে, যেটা হয়েছিল 261 BC-তে, তাই না? তারপরে চণ্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হয়, তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, ঠিক আছে। তো সারনাথে যেখানে গৌতম বুদ্ধ নিজের যে জ্ঞানগুলো যেগুলো প্রচার করেছিলেন, ঠিক আছে, তো সেই সম্পর্কিত সারনাথ আমাদের গুরুত্বপূর্ণ। এবার যে সাঁচি স্তূপ, এই সাঁচি স্তূপটাও আমাদের কিন্তু অশোক রিলেটেড ইম্পর্টেন্ট। কোনখান থেকে? যে আমাদের বর্তমানে যে অশোক স্তম্ভটা, ত্রিমূর্তি 3টে যে আমাদের এরকম রয়েছে সিংহ মুখ আর কি, এবং নিচ দিকে আমাদের কি লেখা থাকে? সত্যমেব
জয়তে, এই কথাটা লেখা থাকে, এটা কিন্তু আমাদের সাচিস্তু। ঠিক আছে, তো এই সকল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা বলতে বলতে ফট করে আমার একটা মনে পড়লো যে এটাও খুব পরীক্ষায় আসে, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিল? 1837 সালে জেমস প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ, ঠিক আছে, জেমস প্রিন্সেপ হচ্ছে, বানানটা ভুল হয়ে গেল একদম, এক সেকেন্ড, জেমস প্রিন্সেপ কত সাল? 1837 সালে আমাদের অশোকের যে শিলালিপি সেটা হচ্ছে পাঠোদ্ধার করেছিল। ক্লিয়ার? তো এখান থেকে মোটামুটি আমার এই মুহূর্তে যা যা মনে আছে সম্পূর্ণ ইনফরমেশন গুলোই তোমাদেরকে দিয়ে দিলাম। হয় কি বলতে বলতে স্টুডেন্টস কিছু জিনিস এখন মনে পড়েছে, পরে ভিডিও করার পর মনে হয় ওহো আরেকটু দিলে ভালো হতো, ও এটা বাদ গেল। যাই হোক, সবটা তো সবসময় মনে পড়ে না, যতটা মনে পড়ছে আমি ততটাই তোমাদেরকে বলে দিলাম। এবং যা বলছি তোমাদের জন্য দরকারের থেকেও বেশি এটুকু বলতে পারি, মানে এর বাইরে তো আসার কোনোরকম কোনো চান্সেস 100-200% নেই। ওকে, খাজুরাহের মন্দিরগুলো কোন রাজবংশের রাজাদের কীর্তি? দেখো স্টুডেন্টস, আমি তোমাদের এই যে প্রশ্নটা আজকে এই যে আসলো তোমাদের কাছে, এই 4টা বংশ সম্পর্কে কিন্তু আমি একটা বিষয় ছাড়িনি, তাই না? মানে এর আগে যখন আমরা আলোচনা করি 4টা বংশের পোস্টমর্টম আমরা করে দিয়েছিলাম, সে তুমি পল্লব বংশ বলো, চোল বলো, রাষ্ট্রকূট বলো এবং চান্দেল বা চন্ডাল যেটাকে বলা এই বংশ বলো। তো সবার আগে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো চান্দেল বংশ বা চন্ডাল বংশ যেটাকে বলা হয়। খাজুরাহের মন্দিরগুলো কারা তৈরি করেছিল? সেটা করেছিল আমাদের সেটা আমাদের কে করেছিল? সেটা করেছিল আমাদের চান্দেল বংশ। ঠিক আছে, আর এবার আমরা আসবো হচ্ছে বাকি যে, আচ্ছা পল্লব আর চোল তো আমরা আলোচনা মোটামুটি করেই দিলাম, তাই কি না? পল্লব আর চোলটা আমি আলোচনা করেই দিলাম। এবার আমি আসবো হচ্ছে রাষ্ট্রকূট বংশ সম্পর্কে। আমরা কিন্তু রাষ্ট্রকূট বংশ সম্পর্কে একটা ইনফরমেশন এর আগের দিন আমি বাদ দিইনি। যতগুলো ইনফরমেশন দেওয়ার দরকার ছিল প্রত্যেকটা ইনফরমেশন একদম A to Z যা যা তোমাদের প্রয়োজন সম্পূর্ণটাই তোমাদের কিন্তু আলোচনা আমি করে দিয়েছি। রাষ্ট্রকূট বংশের যদি তোমরা স্টুডেন্টস প্রতিষ্ঠাতার নাম বলো, তাহলে সবার আগে আমি তোমাদেরকেই জিজ্ঞাসা করবো যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি? আমি এর আগের দিন সম্পূর্ণটা বলে দিয়েছিলাম যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কিন্তু খুব পরীক্ষায় আসে, তার নাম হলো দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের যদি প্রতিষ্ঠাতার নাম বলি তাহলে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি বললাম? দন্তি দুর্গ। ঠিক আছে, আচ্ছা এবার রাষ্ট্রকূট বংশের যে বিভিন্ন রকম ঐতিহ্যগুলো সেগুলো নিয়ে আমরা কিছুটা ডিসকাস করব, আর আলোচনা করব আমরা বাকি যে সকল এখানে ইনফরমেশন গুলো আমাদের দেওয়া প্রয়োজন সেই সকল ইনফরমেশন গুলো। আচ্ছা, প্রথমে আমরা বলি পল্লব তো আমরা আলোচনা করেই দিলাম, ঠিক আছে। এবার রাষ্ট্রকূট সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, পল্লব আমি যেটা যেটা বললাম সেখান থেকে যেটা আসছে সেটা হলো তোমাদের নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন, ওটা আমরা আলোচনা করে দিলাম। মামেল্লা তাকে বলা হতো সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে। তিনি কোথাকার পৃষ্ঠপোষক ছিলেন? প্রথম মহেন্দ্র বর্মন সম্পর্কে আলোচনা করে দিয়েছি আমি। আচ্ছা, পল্লবদের রাজধানী আলোচনা করে দিয়েছি। আমি একবার ভেবে নিই যে আর কিছু বাদ যাচ্ছে নাকি তোমাদের স্টুডেন্টস। চোল বংশ সম্পর্কে আলোচনা করে দিয়ে বিজয়ালয় ছিল আর তোমাদের ইয়ে ছিল, ওকে চোল বংশ আমি আলোচনা করে দিয়েছি। আচ্ছা, আর কিছু এই মুহূর্তে বাদ যাওয়ার তো কথা নয়। এবার আসবে আমাদের হচ্ছে চান্দেল বংশ, চান্দেল বংশ আর হচ্ছে আমাদের রাষ্ট্রকূট বংশ। দন্তি দুর্গ তো আমি বলেই দিলাম। আচ্ছা, এই বাস ওই দুটো আমাদের হয়ে গেছে, ওই দুটো আমাদের আর বিশেষ কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমি একদম ডাইরেক্ট রাষ্ট্রকূটে চলে আসি, প্রথম অমোঘ ঘোষ থেকে। আচ্ছা, এটা হলো আমাদের প্রতিষ্ঠাতা। এবার আমি যদি বলি রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল, সেটা হবে আমাদের প্রথম অমোঘ বর্ষ। প্রথম অমোঘ বর্ষ ছিল আমাদের হচ্ছে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। আচ্ছা, এবার রাষ্ট্রকূট বংশের আমাদের ইয়েটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসে যে রাজধানী কোথায় ছিল। তো রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল হচ্ছে মান্যক্ষেত। ওকে, রাষ্ট্রকূট বংশের যে রাজধানী ছিল সেই রাজধানীটা ছিল আমাদের হচ্ছে মান্যক্ষেত। ওকে, তো এই তো আর তো কিছু না। আর বাকি যে মন্দিরের ইনফরমেশন গুলো প্রয়োজন বা স্থাপত্যের প্রয়োজন সেগুলো আমি ধীরে ধীরে পরে প্রশ্নে ধীরে ধীরে দিয়ে দেবো। আচ্ছা, চান্দেল বংশ আছে যেটা আমাদের পরীক্ষা, খাজুরাহের মন্দির। এই যে খাজুরাহ না, খাজুরাহ, এই খাজুরাহটা কিন্তু স্টুডেন্টস এই চান্দেল বংশের রাজধানী ছিল। এই চান্দেল বংশের এর আগের দিন আমি এটা নিয়ে একদম ডিটেলসে বলে দিয়েছিলাম যে এর হচ্ছে যে রাজধানী এটা ছিল খাজুরাহ।
আর এই যে চান্দেল্য বংশ এর যে প্রতিষ্ঠাতা নান্নুকা। আমি আজ অব্দি পরীক্ষা আসা দেখিনি যদিও বা প্রশ্ন না, তবে অবশ্যই আমি তোমাদেরকে ইয়ে করবো না, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, নান্নুকা। আর এই পরীক্ষায় যদি আসার মতো খাজুরাহের মন্দিরটাই আসে এদের, এ বাদে খুব একটা বেশি আসে না, ঠিক আছে। তো এখানে আর বিশেষ কোনো আলোচনা আমার জায়গা থাকছে না, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট 8 নম্বর যে প্রশ্নটা আছে, সরি, নেক্সট 8 নম্বর যে প্রশ্ন আছে আমাদের, 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নাও। আমরা তো সবই আলোচনা করে দিলাম, আর এখানে নতুন করে বলার কিচ্ছু নেই। কোন রাজবংশের রাজত্বকালে দ্রাবিড় শৈলী সবচেয়ে বেশি বিকাশ লাভ করেছিল? দ্রাবিড় শৈলীটা স্টুডেন্টস মনে রাখবে, এটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের সাউথের, ঠিক আছে, এটা সম্পূর্ণ মানে সাউথের, আমাদের দক্ষিণ ভারতের সংস্কৃতির মধ্যে পড়ছে। তো সঠিক উত্তর কোনটা হবে? চোল, চালুক্য, রাষ্ট্রকূট না পরব না এটা পল্লব হতো, যাই হোক পল্লব। তো আমি এখানে অলরেডি বলে দিয়েছিলাম, চালুক্য আমি বলে দিলাম, এদের রাজধানী ছিল বাতাবি, এটাও আমি সম্পূর্ণ বলে দিলাম এর আগে। তো এর যে সঠিক উত্তর হবে সেটা হবে চোল, অপশন এ হবে আমার একটা রাইট অ্যান্সার। সবচেয়ে বেশি দ্রাবিড় শৈলী যদি বিকাশ লাভ করে এটা করেছিল চোল। বাস, আমার যাতে ইনফরমেশন গুলো দেওয়ার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার শুধু আমরা মক টেস্ট সম্পর্কে এবার ধীরে ধীরে আমরা আলোচনা করবো, কারণ আমার মনে হচ্ছে আর কিছুই নতুন ইনফরমেশন আর দেওয়ার নেই এখান থেকে। দেখো আমি কেবলই যেটা বললাম, ভারতীয় টাকায় সিংহ মূর্তির যে ছাপ ভেরি 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 ইম্পর্টেন্ট। তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সাঁচি, ভারত বা ভারহুত, পাটলিপুত্র না সারনাথে? তো তোমার 9 নম্বর প্রশ্নে যে কেবলই বললাম সিংহমূর্তির যে ভারতীয় টাকা যে ছাপটা পাওয়া যায়, ছাপটা কোথায় পাওয়া গেছিল আমাদের? সারনাথে। এটা কিন্তু অশোকের সাঁচি স্তূপ বা সারনাথ, এগুলো স্তূপ ভেরি ইম্পর্টেন্ট। পাটলিপুত্র তার রাজধানী, ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। জেমস প্রিন্সেপ সম্পর্কে যা বললাম সেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, মথুরা যে শিল্প রীতি, মথুরা শিল্প রীতির পৃষ্ঠপোষক কে ছিলেন এবং পুরুষপুর স্তূপ কে নির্মাণ করেছিল? দেখো পুরুষপুর নামটা আমরা কেবলই বললাম যে পুরুষপুর নামটা কার সাথে ছিল, রিলেটেড ছিল কনিষ্কের সাথে, কেন এটা ছিল আমাদের কুষাণ বংশের রাজধানী ছিল। আর মথুরা সেই শিল্পটিতে সেটা কিন্তু কনিষ্কের সাথে সম্পর্কিত। তো একই অপশন দুবার হয়ে গেছে, এবার কনিষ্ক দ্বিতীয় বাসুদেব রায় আছে। এই দুটোই সঠিক উত্তর। কুজুল কথফিসিস, কুজুল কথফিসিস কে ছিল? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় বাসুদেব লাগবে না, কোনোদিনও পরীক্ষায় আসে না, এটা নিয়ে আমার বেকার ঘেটে ঘেটে লাভ নেই। ওকে, নেক্সট আছে আমাদের 11 নম্বর প্রশ্ন, কি আছে একবার দেখে নাও। বলেছে কি পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিল? দেখো গঙ্গবংশ সম্পর্কে না আমি এর আগের দিন কোনো কিছু বাদ দিইনি। গঙ্গবংশ সম্পর্কে আমার যা যা বলার ছিল, যা যা ইয়ে ছিল, সম্পূর্ণটা A to Z যতটা বলা দরকার আমি সম্পূর্ণ বলে দিয়েছি। তবুও যেহেতু আবার বিষয়টা আসলো সামনে, না মানে আসলে তো আর কিছু করার নেই, তো আমাকে একটু বলতেই হয়। তো এর যে অপশনটাকে সবার আগে বলে দিই, পুরীর জগন্নাথ মন্দির কিন্তু ফেমাস মন্দির। প্রথম নরসিংহ গঙ্গ, অনন্ত বর্মন চোর গঙ্গ, প্রথম কৃষ্ণ না বিজয়াদিত্য? তো সঠিক উত্তর হবে অনন্ত বর্মন চোর গঙ্গ। অনন্ত বর্মন চোর গঙ্গ হচ্ছে আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের কিন্তু এই প্রতিষ্ঠাতা। এটা পরীক্ষা নেয় এই নাম দিয়ে আসে না, এটা না বংশ দিয়ে আসে। এটা তোমাদের কোন বংশ প্রতিষ্ঠা করেছিল? এটা করেছিল অ্যাকচুয়ালি গঙ্গ বংশ। ওকে, তো আমি যদি এবার পরীক্ষায় এবার এক এক করে বলি, গঙ্গবংশের যদি প্রতিষ্ঠা বলি, গঙ্গবংশের প্রতিষ্ঠাতার নাম কি? গঙ্গবংশের প্রতিষ্ঠাতার নাম হলো কঙ্কনী বর্মা। কঙ্কনী বর্মা, কঙ্কনী বর্মা হলো আমাদের গঙ্গবংশের প্রতিষ্ঠাতা। এটা তোমার নোট ডাউন করে, কঙ্কনী বর্মা হচ্ছে গঙ্গবংশের প্রতিষ্ঠাতা। এর রাজধানী ছিল দুটো, যে কারণে পরীক্ষায় আমি আজ অবধি এটা আশা দেখিনি। এর যে যে রাজধানীগুলো ছিল সেগুলো আমি আগের দিন যদিও আলোচনা করে দিয়েছিলাম, সেটা কি ছিল? কোলার আর তালাকাদু। পরীক্ষায় আমি কোনোদিন দেখিনি যে এখান থেকে প্রশ্ন এসছে। তো এটা একটা খুব ছোট্ট ইয়ে ছিল, বংশ ছিল, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তো এখান থেকে এখন আমরা ধীরে ধীরে এবার বেরিয়ে যাবো, ঠিক আছে। রাষ্ট্রকূট বংশের রাজা ছিল আমাদের হচ্ছে প্রথম কৃষ্ণ, ঠিক আছে। যখন আসবে তখন ইম্পর্টেন্ট যখন আসবে তখন আমি অবশ্যই আলোচনা করবো। রাষ্ট্রকূট বংশের বিভিন্ন রকম যে বিষয়গুলো তৈরি হয়েছিল সেগুলো পরীক্ষায় আসে না, আসা না। ওকে, নিম্নলিখিত কোন স্থানে প্রাচীনতম বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়? সবচেয়ে পুরনো বৌদ্ধ স্থাপত্যের যে নিদর্শন সেটা কোথায় পাওয়া গেছে আমাদের? সাঁচি, সারনাথ, লুম্বিনী, কুশীনগর। এই না প্রত্যেকটা জায়গায় গৌতম বুদ্ধের সাথেই একদম সম্পূর্ণরূপে রিলেটেড। এই যে লুম্বিনী, যেখানে সে জন্ম নিয়েছে, কোথায় গৌতম বুদ্ধ কোথায় জন্ম নিয়েছিল? লুম্বিনীতে। মারা গেছিল কোথায়? কুশীনগরে, ঠিক আছে। এইটাকে আমাদের কি বলা হয়? মহাপরিনির্মাণ বলা হয়। যখন মারা গেল কুশীনগরে, কে মারা গেছিল? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যায়, এই সময়টাকে বলা হয় মহাপরিনির্মাণ। এই ঘটনাটাকে বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, লুম্বিনীতে জন্ম নেয়।
এই যে জন্ম স্থান যেটা সেটা আমাদের লুম্বিনী। ওকে, গৌতম বুদ্ধের পরের চ্যাপ্টারই আমাদের রয়েছে, সেখানে গৌতম বুদ্ধ মহাবীর সম্পর্কে আমরা গোটা বিষয়টাই আলোচনা করব। সারনাথে তিনি তার যে মানে জ্ঞান দিব্যকে সেটা তিনি করেছিলেন, ঠিক আছে, মানে তিনি প্রচার করেছিলেন সারনাথে তার যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোকে প্রচার করেছিলেন। তো সবচেয়ে প্রাচীন যদি বৌদ্ধ স্থাপত্যের আমরা কথা বলি, সবচেয়ে প্রাচীন বৌদ্ধ স্থাপত্য আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের সাঁচিতে। আমরা একটু আগেই বললাম সাঁচির যে স্তূপ সেটা কিন্তু মানে সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরনো স্তূপ। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই গৌতম বুদ্ধ তো আমি একদম শুরু করলে শেষ করে দেবো, ঠিক আছে। তার জন্ম কাল থেকে শুরু করে সে 563 থেকে শুরু করে শেষ পর্যন্ত কোথায় কোথায় মহাবিহার ছিল, কোথায় কোথায় তিনি বৌদ্ধ সম্মেলন করেছিল, তার নামে করা হয়েছিল, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করে নেব, কারণ গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনায় আসবে। আচ্ছা, এবার আমাদের আসবো হচ্ছে প্রাচীন নদীর তীরে মহাবিজয় প্রাসাদ, দ্য গ্রেট প্যালেস অফ গ্রেট ভিক্টরি, যেটা সেটা কে নির্মাণ করেছিল? তো আমাদের 13 নম্বর যে প্রশ্ন রয়েছে কি, সক্ষম, রুদ্রদমন, কলিঙ্গরাজ খারবেল, সমুদ্রগুপ্ত না হর্ষবর্ধন? তো আমাদের সঠিক উত্তর কি হবে? কলিঙ্গরাজ খারবেল, অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। যে মহাবিজয় প্রাসাদ যেটাকে প্যালেস অফ গ্রেট ভিক্টরি বলা হয় সেটা হলো আমাদের কলিঙ্গরাজ খারবেল। রুদ্রদমন সকারাত ছিল, এটাই আসে, আর কিছু লাগে না। সমুদ্রগুপ্ত সম্পর্কে আর হর্ষবর্ধন বলতে শুরু করলে তো এটা আর শেষ নেই, প্রচুর আছে। আমি বহু আলোচনা করেছি। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট, ভারতের নেপোলিয়ন বলা হতো। কে বলেছিল কি ভারতের নেপোলিয়ন? ভিনসেন্ট স্মিথ বলেছিল। আচ্ছা, এটা গেল। এবারও তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তারপরে কবিরাজ উপাধি তিনি গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে, যেটা আমরা যখন গুপ্ত বংশ সম্পর্কে আমরা আলোচনায় আসবো তখন আমরা এগুলো অবশ্যই বলে দেবো। হর্ষবর্ধন তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, ঠিক আছে। তিনি কি উপাধি নিয়েছিলেন? সকল উত্তরনাথ পদ উপাধি নিয়েছিলেন। এবারেও তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। এই সকল প্রশ্নগুলো কিন্তু হর্ষবর্ধন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই সকল ম্যাটার গুলো অলরেডি বলে দিয়েছি। স্টুডেন্টস, বারবার লিখলে মোটামুটি ভিডিওটা 5 ঘন্টারও হয়ে যাবে, তাও শেষ হবে না। তবে যতটা সম্ভব তোমাদের বলে ক্লিয়ার করছি। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে? কোন রাজবংশ রাজত্বকালে অজন্তার গুহাচিত্র, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অজন্তার যে গুহাচিত্র সেটা কোন বংশের রাজত্বকালে কিন্তু অঙ্কন করা হয়েছিল, ঠিক আছে। তো আমাদের 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? গুপ্ত বংশ, কুষাণ বংশ, মৌর্য বংশ, চালুক্য, সব বংশ আলোচনা করে দিয়েছি। তো এটা সঠিক উত্তর হবে আমাদের গুপ্ত বংশ। শ্রীগুপ্তের হাত ধরে যে বংশের সূচনা করা হয়েছিল সেই গুপ্ত বংশের আমলে যে অজন্তার যে গুহাচিত্রগুলো সেগুলো কিন্তু আমাদের অঙ্কন করা হয়েছিল, ঠিক আছে। ওকে, পরবর্তী 15 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? নিম্নলিখিত কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই মন্দিরের একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এই মন্দিরের ছায়া কোনোদিনও মাটিতে পড়ে না, এটা একটা আজব আশ্চর্য। যাই হোক, ইলোরার কৈলাসনাথ মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, আইহোল বিষ্ণু মন্দির, না কোণার্কের সূর্য মন্দির? তো সঠিক উত্তর হবে কোণার্কের সূর্য মন্দির। স্টুডেন্টস, মন্দির থেকে না সবচেয়ে বেশি পরীক্ষায় যদি প্রশ্ন আসে দেখতে পাবে এসএসসি জিডিতে, তোমরা ভাবে জিডিতে কি ফেভারিট যাই না, তবে খুব মন্দির থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? আমি আশা করি এটা তো বলেই দিলাম ব্ল্যাক প্যাগোডা কাকে বলা যায়, ঠিক আছে। আমি আর ডিটেলিং এর স্টুডেন্টস আসছি না, কারণ অলরেডি অনেকটা আমি আলোচনা করতে অনেকটা হয়ে গেল। সব আলোচনা করা আছে স্টুডেন্টস, আমার ডেসক্রিপটিভ পার্টটা দেখো, এর যে ক্লাসটা আমি করিয়েছিলাম ওটা সব আলোচনা করা আছে, যদি কেউ না দেখে থাকো। পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দিরটা কোথায় নির্মাণ করা হয়েছে? পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ, ইন্দোনেশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া না ভিয়েতনাম? তো যে সঠিক উত্তর হবে সবচেয়ে বৃহত্তম যে বৌদ্ধ মন্দির সেটা নির্মাণ করা হয়েছে আমাদের ইন্দোনেশিয়ায়। অর্থাৎ আমাদের অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছে স্টুডেন্টস। ভিয়েতনামটা কোথায় রয়েছে স্টুডেন্টস? কম্বোডিয়া, এটাও গুরুত্বপূর্ণ থাকে। কোন রাজবংশের রাজত্বকালে এলিফেন্টের যে গুহাচিত্র সেটা অঙ্কন করা হয়েছিল? অজন্তার গুহাচিত্র। এবার আমরা আলোচনা করবো এলিফেন্টের গুহাচিত্র, যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। কোথায়? গুপ্ত বংশ, চোল বংশ, চালুক্য বংশ না রাষ্ট্রকূট বংশ? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের চোল বংশ। বিজয়ালয়ের হাত ধরে যে চোল বংশের প্রতিষ্ঠা হয়েছিল সেই চোল বংশ হচ্ছে আমাদের এলিফেন্টের গুহাচিত্র অঙ্কন করা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। 18 নম্বর প্রশ্ন। কোন মন্দিরকে বিখ্যাত শিল্প সমালোচক হ্যাভেল
জাতির পক্ষে গৌরবের বস্তু বলে উল্লেখ করেছিলেন? এটাও তোমাদের কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোণার্কের সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, কাঞ্চিপুরমের বৈকুণ্ঠ পেরুমল মন্দির, না ইলোরার কৈলাসনাথ মন্দির? তো আমাদের জাতির পক্ষে গৌরবের বস্তু এটা আমাদের বলেছিল ইলোরার কৈলাসনাথ মন্দিরকে। ইলোরার কৈলাসনাথ মন্দিরকে হ্যাবেল জাতির পক্ষে গৌরবময় বস্তু বলে আখ্যা দিয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন এগিয়ে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন, বাতাবির যে সিংহ, দেখো বাতাবি নামটা যখনই আসছে না তখনই মনে রাখবে কোনো না কোনো দিক থেকে এটা চালুক্য বংশের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড হবেই। কারণ যত ইতিহাসে প্রশ্ন আছে বাতাবি নিয়ে সব এই মানে চালুক্যদের বংশ নিয়ে সবকিছু আলোচিত আর কি। যাই হোক, তো বাতাবির বিষ্ণু মন্দির কে নির্মাণ করেছিল? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী যে হচ্ছে আমাদের সবচেয়ে মানে শ্রেষ্ঠ সম্রাট চালুক্যদের, মঙ্গলেশ না প্রথম বিক্রমাদিত্য? তো রাইট আনসার আমাদের হবে হচ্ছে মঙ্গলেশ। অপশন সি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। যে বাতাবি বিষ্ণু মন্দির সেটা নির্মাণ করেছিল আমাদের নির্মাণ করেছিল হচ্ছে মঙ্গলেশ। তো আশা করি প্রত্যেকটা স্টুডেন্টস নোট ডাউন করছো তো স্টুডেন্টস? নোট ডাউন করতে কিন্তু ভুলো না, এগুলো প্রত্যেকটা ম্যাটার নোট ডাউন করে রাখো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন স্টুডেন্টস কি আছে এবার দেখে নাও। 20 নম্বর প্রশ্ন, বলেছে গান্ধার শিল্প যে অন্য নামে পরিচিত ছিল। আমি কেবলই এটা নিয়ে আলোচনা করলাম স্টুডেন্টস, আমি কেবলই প্রথম প্রশ্নেই গিয়ে আলোচনা করেছিলাম যে এখানে কি নামে আলোচনা। এখানে শুধু আচ্ছা বলি আগে, বৌদ্ধ রোমান, দ্রাবিড় রোমান, গ্রিক রোমান না গ্রিক রোমান বৌদ্ধ স্টুডেন্টস সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল, আবারও বলছি আমি, কনিষ্কের সময় কুষাণ সাম্রাজ্যে সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল। এখানে আমরা ভারতীয় ছাপও পেয়ে থাকি, কিন্তু গান্ধার শিল্প যদি যে নামে পরিচিত সেটা হলো গ্রিক, রোমান এবং বৌদ্ধ। গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্ক, ঠিক আছে? তো গৌতম বৌদ্ধদের তো আমরা ছাপ পাবোই, এবারেও আমরা গ্রিক এবং রোমান ছাপটা আমরা সেখানে কিন্তু পেয়ে থাকি, এবং এখানে কিন্তু ভারতীয় সংস্কৃতিরও কিন্তু মেলবন্ধন আমরা এখানে দেখতে পাই। ওকে, নেক্সট যেটা আমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোথায়? মথুরার শিল্পশৈলীতে, সারনাথের শিল্পশৈলীতে, গান্ধার শিল্পশৈলীতে না অমরাবতীর শিল্পশৈলীতে? তো এরও রাইট অ্যান্সার আমাদের হবে গান্ধার শিল্পশৈলীতে। ওখানে আমরা বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথমবারের জন্য নির্মিত হতে দেখতে পেয়েছিলাম। ক্লিয়ার? বাকি আমাদের সারনাথটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ওখানে অনেক প্রতিমূর্তি আমরা প্রথম না প্রতিমূর্তি দেখতে পেয়েছিলাম আমরা প্রচুর। আচ্ছা, উদন্তপুরী মহাবিহার 5 স্টার মার্ক করে রাখো। উদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেছিল? গোপাল, ধর্মপাল, দেবপাল না সমুদ্রগুপ্ত? আমরা অলরেডি পাল বংশ সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করে দিয়েছি। ও ধর্মপাল কি আবিষ্কার করেছিল একটু আগেই বললাম। স্টুডেন্টস তোমরা বলবে এবার ধর্মপাল কি করেছিল? বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিল। দেবপাল কে ছিল? পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের হচ্ছে দেবপাল। সমুদ্রগুপ্ত কে ছিল? গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের সমুদ্রগুপ্ত। আর উদন্তপুরী মহাবিহার কে তৈরি করেছিল? পাল বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম হলো গোপাল। গোপাল হলো উদন্তপুরী মহাবিহার এটার প্রতিষ্ঠাতা। তো অপশন এ হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি আছে স্টুডেন্টস দেখে নাও। 23 নম্বর প্রশ্ন আমাদের, কোণার্কের সূর্য মন্দির কোন রাজবংশের স্থাপত্য কীর্তি? আমরা কেবলই এটা নিয়ে আলোচনা করলাম, মানে 5 মিনিটও হয়নি আগে করে নিয়েছিলাম, তো এখানে কোনো কিছু আর বলারই নেই। চোল, চালুক্য, পল্লব না গঙ্গ? তো রাইট অ্যান্সার হবে গঙ্গ। অনন্ত বর্মন এটা আমাদের প্রতিষ্ঠা করেছিল কোণার্কের সূর্য মন্দির, ঠিক আছে? 24 নম্বর প্রশ্ন কি আছে, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিল? ভেরি ইম্পর্টেন্ট, এগেন আমাদের সেই চলে আসছে পাল বংশ। সোমপুর মহাবিহার সম্পর্কে আমি মনে হয় আগের দিন খুব ডিটেলসে বলে দিয়েছিলাম। সোমপুর মহাবিহার সেই আবিষ্কার করেছিল যে বিক্রমশিলা মহাবিহার আবিষ্কার করেছিল। কি হবে? গোপাল, দেবপাল, ধর্মপাল না রামপাল? সঠিক উত্তর হবে হচ্ছে ধর্মপাল। ধর্মপাল হচ্ছে আমাদের সোমপুর মহাবিহার এবং বিক্রমশিলা মহাবিহার দুটারই প্রতিষ্ঠাতা ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে স্টুডেন্টস একবার দেখে নাও। মথুরার শিল্প সৃষ্টির উপাদান কি ছিল? যে মথুরা যে শিল্প সৃষ্টি হয়েছিল উপাদান কি ছিল? লাল বেলে পাথর, পোড়ামাটির পাথর, সাদা মার্বেল পাথর না কৃষ্ণ বর্ণের পাথর? তো কৃষ্ণ বর্ণের পাথর তো স্টুডেন্টস কোনোদিনই হবে না। যাই হোক, তো সঠিক উত্তর হবে লাল বেলে পাথর। এই যে সাদা মার্বেল পাথর না, এই সাদা মার্বেল পাথর আমাদের হচ্ছে যে তাজমহল,
তাজমহল আমাদের সাদা মার্বেল পাথরে তৈরি, ঠিক আছে। আর এটা সঠিক উত্তর হবে হচ্ছে লাল বেলে পাথর। অ্যাসিড বৃষ্টির জন্য এই যে আমাদের সাদা মার্বেল পাথর যেটা বর্তমানে তাজমহলের যেটা তৈরি, সেটা প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে ওটা। ওকে, নেক্সট প্রশ্ন, মহেন্দ্র বর্মন রীতির একটি নিদর্শন, মানে মহেন্দ্র বর্মন এদের মধ্যে কোনটা তৈরি করেছিল? ভৈরব কোনার গুহা মন্দির, রাজ সিংহের মন্দির, কাশ্মীরের বৈকুণ্ঠ পেরুমল মন্দির, না ক্ষত্রিয় সিংহেশ্বর মন্দির? তো সঠিক উত্তর মহেন্দ্র বর্মন যেটা করেছিল সেটা হচ্ছে ভৈরব কোনার গুহা মন্দির। ভৈরব কোনার গুহা মন্দির তৈরি করেছিল। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, চাইলে স্কিপও করতে পারো এই প্রশ্নটা। গান্ধার শিল্পের উৎস কি? আমি কেবলই বললাম স্টুডেন্ট, গান্ধার শিল্প মানে সম্পূর্ণরূপে আমাদের কনিষ্ক সাম্রাজ্যকে একদম রিলেট করে রয়েছে। হ্যাঁ, তো আমাদের কি হবে? অমরাবতী, পুরুষপুর, মথুরা, না পাটলিপুত্র? তো পুরুষপুর কে ছিল? কনিষ্কের রাজধানী বা কুষাণ বংশের রাজধানী ছিল, ঠিক আছে। তো গান্ধার শিল্পের যে মেইন উৎপত্তি স্থল সেটা ছিল আমাদের পুরুষপুর। অপশন বি হলো আমার হেনকার রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে? ইলোরার যে কৈলাস মন্দির সেটা কোন রাজবংশ স্থাপত্য করেছিল? আমি মনে হয় এই প্রশ্নটা অলরেডি আমি 3বার ডিসকাস করে দিয়েছি, তাই না? চোল বংশ, গঙ্গ বংশ, চালুক্য বংশ, না রাষ্ট্রকূট বংশ? তার রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে রাষ্ট্রকূট বংশ। তৃতীয় কৃষ্ণ, যাই হোক, তো তোমাদের ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা আবিষ্কার করেছিল হচ্ছে আমাদের রাষ্ট্রকূট বংশ। নাম যদি বলা হয় তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, চোলেশ্বর মন্দির কে নির্মাণ করেছিল? তো এর মধ্যে অলরেডি চোল বংশ ঢুকে আছে, মন্দির নির্মাণের মধ্যেই চোল বংশটা আমাদের ঢুকে আছে। তো কে হবে? বিজয়ালয় প্রথম রাজেন্দ্র চোল, না বীর রাজেন্দ্র? তো রাইট অ্যান্সার হবে চোল বংশের যে প্রতিষ্ঠাতা সে বিজয়ালয়। চোলেশ্বর মন্দির যদি বলা হয় কে নির্মাণ করেছিল তাহলে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের বিজয়ালয়। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। 30 নম্বর প্রশ্ন, স্টার মার্ক কেন? 5 স্টার দিয়ে রাখো, মনে হয় এবার এটা পেয়েও যাবে পরীক্ষার হলে গিয়ে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল? কুমারগুপ্ত, তোমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত, ধর্মপাল, না দেবপাল? তো এই তো আমাদের পাল বংশের রাজা, এটা আমাদের হচ্ছে গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত। কুমারগুপ্ত একটাই কাজ করেছিল যার জন্য ফেমাস, এটা মাথায় রাখবে। কুমারগুপ্ত একটাই কাজ যার জন্য ফেমাস, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? সেটা করেছিল কুমারগুপ্ত, ঠিক আছে। শ্রীগুপ্তের হাত ধরে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, তার মধ্যে কুমারগুপ্ত একটা কারণেই ফেমাস, একটাই পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো আমাদের নালন্দা বিদ্যালয়। এ বাদে আমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন এমনিতেও আসে না ওনার বিষয়ে। আচ্ছা, এবার আসলে 31 নম্বর প্রশ্ন আমাদের কি আছে একবার দেখে নি। সামেশ্বর মন্দির কে নির্মাণ করেছিল? বিজয়াদিত্য, দ্বিতীয় পুলকেশী, প্রথম কৃষ্ণ, না প্রথম রাজরাজ? তো আমাদের 31 নম্বর যে প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? বিজয়াদিত্য। অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না। দ্বিতীয় পুলকেশী তো জানোই চালুক্য বংশের, প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট বংশের, প্রথম রাজরাজ চোল বংশের, ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প কোন বংশে উদ্ভূত হয়েছিল? আর এটা নিয়ে আমি ঘাটবই না, একদম ডাইরেক্ট অ্যান্সারে চলে আসবো। মৌর্য, কুষাণ, গুপ্ত, না পাল? রাইট অ্যান্সার হবে কুষাণ যুগ। অলরেডি আমি 1000বার এটা আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। পরবর্তী 33 নম্বর প্রশ্ন কি আছে? বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? কাশীতে, তাঞ্জোরে, মহাবলীপুরম, না পৈঠানে? পৈঠান হলো প্রতিষ্ঠান, এই যে লাস্ট অপশনটা রয়েছে পৈঠান, এটাই হলো আমাদের সেই পৈঠান বা প্রতিষ্ঠান। এটা ছিল আমাদের হচ্ছে সাতবাহন বংশের রাজধানী ছিল এটা, হ্যাঁ। যাই হোক, তো আমাদের বৃহদেশ্বর যে মন্দিরটা সেটা আমাদের কোথায় অবস্থিত ছিল? সেটা আমাদের ছিল হচ্ছে তাঞ্জোরে। অপশন বি হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, এবং আজকে তোমাদের যে লাস্ট প্রশ্ন সেটা কি আছে একবার দেখে নেওয়া যাক। আজকে শেষ প্রশ্ন, ইলোরার যে কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিল? মোটামুটি মানে 4বার না 5বার আমরা এই প্রশ্ন, একই প্রশ্নই পেলাম, তাই না? যে কে করেছিল একটু আগেই বললাম, রাষ্ট্রকূট বংশ। এটা বংশ না, সরি, এটাকে মানে আমরা বংশ বললাম। কোন বংশ? রাষ্ট্রকূট বংশ, তাই না? রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা প্রথম কৃষ্ণ, ঠিক আছে। আর যদি সর্বশ্রেষ্ঠ রাজা বলি তাহলে আবার হবে হচ্ছে প্রথম অমোঘবর্ষ। সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম অমোঘবর্ষ, আর যদি ওয়ান অফ দা শ্রেষ্ঠ রাজা আর কি যদি বলা হয় তাহলে আমাদের হবে প্রথম কৃষ্ণ, যে আমাদের ইলোরার কৈলাসনাথ মন্দিরটা নির্মাণ করেছিল। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমার ক্লাসটা ছিল, ক্লাসটা এতটাই। যত ইনফরমেশন আছে না, এত দিতে থাকলে 5 ঘন্টা আমার ক্লাস শেষ হবে না, এত ইনফরমেশন থাকে। তো ইনফরমেশন গুলো রিলেট করবো যে এই এসআই হোক, আমাদের পুলিশ কনস্টেবল হোক, বা আমাদের ক্লার্কশিপ হোক, এই লেভেলটাই যাতে মেনটেন হয়।
ঠিক আছে। এর বাইরে যদি আমি এখন ইউপিএসসি প্রিপারেশন দিতে বসি, হয়তো আমি নিজেও পারবো না, বা তোমাদেরকে হয়তো দিও এখানে লাভ নেই, তাই না? তোমাদের যেটুকু দরকার পরীক্ষার জন্য সেইটুকুটা আমি প্রোভাইড করছি। সেখান থেকে তোমরা যা যা দরকার, আশা করি এর উপরে তুমি কোনো ক্লাস ইউটিউবে পাবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, কারণ আমি নিজের 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে সবকিছু করছি, এই ক্লাসগুলো প্রোভাইড করছি, 4 বছর পর ব্যাক করে আবারও সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। আর একটা যে প্রবলেম বারবার বলছি না, সাউন্ড ইস্যু, আই থিঙ্ক আর সাউন্ড ইস্যুটা তোমাদের আসবে না। আর তারপরে যদি কোনো ইস্যু হয়, কোনো সমস্যা নেই, একদম নির্ভয়ে তোমরা কমেন্ট সেকশন সবসময় আমার ওপেন থাকে, কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো কিছু না, তুমি নিশ্চিন্তে তুমি দিতে পারো। খালি একটা রিকোয়েস্ট স্টুডেন্টস, ভিডিওগুলো কাইন্ডলি তোমরা শেয়ার করো। যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছে, সে ফেসবুক হোক, টুইটার হোক, বা তোমরা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, বা হোয়াটসঅ্যাপ হোক, যেগুলো গ্রুপে রয়েছে শেয়ার করে যদি ভালো লেগে থাকে। কারণ আমার যখনই স্টুডেন্টস বেশি দেখবো আমি, তখন আমার ক্লাসের প্রতি ইন্টারেস্ট আরো বাড়বে, আরো দুজন টিচার আমরা এঙ্গেজ করতে পারবো। অবশ্যই ক্লাস ভালো লাগলেই করবে, নচেত করার কোনো প্রয়োজন নেই। না, যতক্ষণ না তুমি স্যাটিসফাই হবে কখনোই করবে না। যদি তুমি স্যাটিসফাই হও তবে এই কাজটা করো, এবং অবশ্যই চ্যানেলটি যদি মনে হয় ভালো লাগছে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যাদের ভালো লাগছে তারা আবার নোটিফিকেশন বেলটা অন করে রাখো, নাহলে না যে ক্লাসটা ছাড়লাম কখন হলো কখন, এগুলো কোনো কিছু মাথায় থাকবে না। ঠিক আছে, সমস্ত সুবিধা নাও। আরো সুবিধা চাইলে আমাদের অফলাইন ব্যাচ জয়েন করো, আরো সুবিধা চাইলে তুমি অনলাইন পেড ব্যাচ জয়েন করো। যেটা খুশি, বই আমি রিলিজ করছি বাবা, একটু সময় দাও, কেন একটা বই বের করা অত সহজ ব্যাপার নয়। তুমি যেরকম ভাই মনে করছো মার্কেটে অ্যাভেলেবেল বই রয়েছে, তোমার ওই কোয়ালিটি আর আমার বইটা নিয়ে একবার বসবে, একটু কোয়ালিটি ডিফারেন্সটা বুঝতে পারবে, কেন আমার সময়টা একটু লাগছে। একটু সময় দাও, সব রেডি করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এতটাই। দুপুরে একটা আবার দেখা হচ্ছে, অঙ্কের ক্লাস তো থাকছেই, ভালো করে খাতা কলম নিয়ে বসে পড়বে। অঙ্কের ক্লাসে আবার তোমাদের সাথে খুব ভালোভাবে যেভাবে দেখা করছিলাম সেইভাবে দেখা করছি। ওকে, আজকে একটা নতুন আমি এক্সাম সম্পর্কে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, দেখি কখন ভিডিওটা ছাড়া যায়। একটা নতুন এক্সাম কেউ জানোই না, এটা আমার খুব দরকার জানানো। কারণ আমি অলরেডি 3বার কোয়ালিফাই করেছি, দক্ষিণ দিনাজপুর থেকে একমাত্র আমি কোয়ালিফাই করতাম। ঠিক আছে, কেউ জানতোই না, প্রিপারেশনটাও নিত না। খুব ইজি একটা এক্সাম, প্রত্যেক বছর হয়, সেই বিষয়ে একটু আলোচনা করবো আমি, না করলেই নয়। অনেকেই বলছো, ঠিক আছে, কারণ চাকরির আগে বলি, চাকরির রাস্তাটাকে সঠিকভাবে খুঁজে বের করতে হবে, ওটা খুঁজে বের করলে চাকরি পাওয়া কোনো ব্যাপারই না। ওকে, তো যাই হোক স্টুডেন্টস, আজকে আমার যে সকল ইনফরমেশন গুলো ছিল এতটাই। একটা নতুন ভিডিও আজকে আসবে, ওটা তোমাদের আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে স্টুডেন্টস, তো আজকের মতো এতটাই। দুপুরে একটা কিন্তু দেখা হচ্ছে আবার। সকলে খাতা কলম নিয়ে তৈরি থেকো। ধন্যবাদ।